নমস্কার, আমি শান্তা সেন অনন্য অন্যমনের তরফ থেকে সকল শ্রোতাকে সাদর সম্ভাষণ জানাচ্ছি। আমাদের এই সামাজিক তথা সাংস্কৃতিক সংস্থা বিভিন্ন ক্ষেত্র থেকে সমমনস্ক কিছু মানুষ নিয়ে শুরু হয়েছিল আজ থেকে ১৩ বছর আগে। এখন সবাই না হলেও এর বেশিরভাগই প্রবীণ নাগরিক। গত ১ বছরের অধিক থেকে আমরা এই অতিমারির কারণে গৃহবন্দী হয়ে আছি। আমাদের এই প্রবীণ বয়সে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে দেখা হওয়া, কিছু গল্প হাসি আনন্দের আদান প্রদান, কোথাও ভ্রমণে যাওয়া, এর বেশি তো চাহিদা কিছু নেই, কিন্তু সেই সবই বন্ধ। তাই আমরা কিছুক্ষণ সময় সব কিছু ভুলে গিয়ে নিছক আনন্দ আহরণের উদ্দেশ্যে আমাদের প্রতি বছরের মতো এবারও নববর্ষ, রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী উপলক্ষে একটি অনুষ্ঠানের আয়োজন করেছি। কেবলমাত্র এইবারের মাধ্যমটি ভিন্ন, এবারে ভার্চুয়াল মাধ্যম। আশা করি আপনাদের ভালো লাগবে। আমার বক্তব্য শেষ করার আগে আমি সকল সদস্যকে এই অনুষ্ঠানে সাগ্রহে অংশগ্রহণ করার জন্য ধন্যবাদ জানাই। আমাদের এই অনুষ্ঠান আয়োজন করার পেছনে আমাদের সাংস্কৃতিক সম্পাদক ডক্টর নির্মাল্য দেবমান্নার সক্রিয় ভূমিকা রয়েছে, যা না থাকলে এই অনুষ্ঠান করা কখনোই সম্ভব হতো না। পরিশেষে বিশেষ ধন্যবাদ জানাই আমাদের অতি প্রিয় মানুষ শ্রী তাপস চক্রবর্তীকে, যিনি সব সময় তার হাত বাড়িয়েই রয়েছেন আমাদের সাহায্য করার জন্যে। এই অনুষ্ঠানকে এত অজস্র অসুবিধার মধ্যে একটি পরিপূর্ণ রূপ দিয়েছেন শ্রী অশোক বণিক, তাকেও আন্তরিক ধন্যবাদ জানাই। আমাদের মূল অনুষ্ঠানে যাবার আগে আমি আমাদের সভাপতি শ্রী অনিমেষ সেনকে কিছু বলতে অনুরোধ করছি। নমস্কার সকলকে। আমাদের সংস্থা অনন্য অন্যমন আজকে ১৩ বছর ধরে চলছে এবং কয়েকজন ভীষণ উৎসাহী বয়স্ক সদস্যদের জন্য আজকে এত বছর আমরা পার করতে পেরেছি। আমাদের সংস্থা সাধারণত এটি কালচারাল, সামাজিক এবং সাংস্কৃতিক কাজের জন্য আজকে আমরা এটাকে অনেক দূর এগিয়ে নিয়ে আসতে পেরেছি এবং প্রতি বছরই সামাজিক কাজের সঙ্গে আমরা সাংস্কৃতিক কাজও করি এবং প্রতি বছর একটি করে আমাদের ফাংশন হয়। কিন্তু এই গত ২ বছরের অতিমারির জন্য আমরা এটা করতে পারিনি। সেই জন্য এই ভার্চুয়ালি গত বছরেও একটা হয়েছিল এবং আজকেও এবছরেও আমরা একটা করছি এবং এত ট্যালেন্ট যারা আছে তাদের দিয়ে তারা উৎসাহ নিয়ে এই অনুষ্ঠানে তারা করছেন, এসেছেন এবং আমি তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আশা করব সামনের বছর আমাদের এই অতিমারির ধাক্কাটা চলে যাবে এবং আমরা সকলে মিলে আবার পুরনোভাবে যেরকম করে থাকি একটি অনুষ্ঠান ফিজিক্যালি সেরকম করব এবং সেই আশায় রইলাম। এবং আমাদের যে গত ফিজিক্যাল মিটিং হয়েছিল, একটি অ্যানুয়াল জেনারেল মিটিং, এবং সেখানে সকলে অত্যন্ত আনন্দ করেছে এবং আশা করি আমরা এই আনন্দের মধ্যে দিয়েই আমাদের এই কাজকর্ম চালিয়ে যেতে পারব। সকলের কাছে শুভেচ্ছা এবং এই অনুষ্ঠানটা যেটা আছে দেখবেন কত ট্যালেন্ট এবং আপনারা সকলে এটাকে ভালোভাবে উপভোগ করুন। নমস্কার। অনন্য অন্যমন প্রতি বছরের মতো এবারও নববর্ষ, রবীন্দ্র জয়ন্তী এবং নজরুল জয়ন্তী উৎসব উপলক্ষে এই দুঃসময়ে সমস্ত গৃহবন্দী সদস্যদের সামান্য মনোরঞ্জনের জন্য আজকের এই ভার্চুয়াল অনুষ্ঠানের আয়োজন করেছেন। আশা করি এই অনুষ্ঠান আপনাদের ভালো লাগবে। আপনাদের সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি।
প্রথম শিল্পী শ্রী অভিজিৎ দাস, উনি রবীন্দ্রসঙ্গীত গাইবেন এ ভারতে রাখো। রাগ সুরাট, তাল চৌতাল, অষ্টম মাত্রায় শুরু। ভারতে রাখো নিত্য প্রভু তব শুভ আশীর্বাদ, তোমার অভয়, তোমার অজিত অমৃত বাণী, তোমার স্থির অমর আশা, এ ভারতে রাখো নিত্য প্রভু তব শুভ আশীর্বাদ, অনির্বাণ ধর্ম আলো সবার ঊর্ধ্বে জালো জালো, সংকটে দুর্দিনে রাখো তারে অরণ্যে, তোমারি পথে এ ভারতে রাখো নিত্য প্রভু তব শুভ আশীর্বাদ। ওখে বাঁধি দাও তার কর্ম তব নির্বিদার, নিঃসঙ্গে যেন সঞ্চরে নির্ভীক, পাপের নিরখি জয় নিষ্ঠা তবু রয় থাকি তব চরণে অটল বিশ্বাসে, এ ভারতে রাখো নিত্য প্রভু তব শুভ আশীর্বাদ, তোমার অভয়, তোমার অজিত অমৃত বাণী, তোমার স্থির অমর আশা, এ ভারতে রাখো নিত্য প্রভু তব শুভ আশীর্বাদ। পরের শিল্পী শ্রীমতী শাহানা সেন, উনি আবৃত্তি করবেন মল্লিকা সেনগুপ্তের কবিতা আমার দুর্গা। আজকে আমি একটা কবিতার অংশ শোনাতে চাই। মল্লিকা সেনগুপ্তর
খুব প্রিয় আমার একটা কবিতা। আমার দুর্গা পথে প্রান্তরে স্কুল ঘরে থাকে। আমার দুর্গা বিপদে আপদে আমাকে মা বলে ডাকে। আমার দুর্গা আত্মরক্ষায় শরীর পোড়াবে মন না। আমার দুর্গা নারী গর্ভের রক্ত মাংস কন্যা। আমার দুর্গা গোলগাল মেয়ে। আমার দুর্গা তন্নি। আমার দুর্গা কখনো ঘরোয়া, কখনো আগুন বহ্নি। আমার দুর্গা মণিপুর জুড়ে নগ্ন মিছিলে হাঁটে। আমার দুর্গা কাস্তে হাতুড়ি আউশ ধানের মাঠে। আমার দুর্গা ত্রিশূল ধরেছে স্বর্গে এবং মর্তে। আমার দুর্গা বাঁচতে শিখেছে নিজেই নিজের শর্তে। পরবর্তী শিল্পী শ্রী অনিন্দ্য কুমার মিত্র, উনি রবীন্দ্রর জন্মদিন সম্বন্ধে বক্তব্য রাখবেন এবং তারপরে আবৃত্তি করবেন কবির বয়স। রবীন্দ্রনাথের জন্মদিন আমরা খুব নিষ্ঠাভরে পালন করি 25শে বৈশাখ প্রতি বছর, এবং তার সঙ্গে যা আমরা যোগ করে দিই, এটা রবীন্দ্রনাথের ধরুন একবিংশতম জন্মদিন বা 150তম জন্মদিন। এইটা কেন করা হয়? এটা কি সকলকে মনে করিয়ে দেবার জন্যে রবীন্দ্রনাথ যদি আজ বেঁচে থাকতেন তাহলে আজকে তার বয়স হতো 157 বছর। এইটাতে বোধহয় রবীন্দ্রনাথের আপত্তি ছিল। কবির কি কোনো বয়স হয়? যখন তিনি শিশু লিখছেন তখন শিশুর মনে ঢুকে গেছেন, তিনি শিশু বয়সী হয়ে লিখছেন। আবার যখন যৌবন সরসিনীরে লিখছেন তখন যুবকের মনের ভাবটাই তার মনে এসে গেছে এবং তিনি ওই বয়সেরই হয়ে গেছেন। এইটা আমার ওইখানে সামান্য আপত্তি আছে। রবীন্দ্রনাথের জন্মদিন করা হোক, পালন করা হোক, নিষ্ঠাভরে করা হোক, খালি 25শে বৈশাখ আর রবীন্দ্রনাথের জন্মদিন এইটাই যথেষ্ট। তিনি বেঁচে থাকলে তার কত বয়স হতো সেইটা স্মরণ করিয়ে দেবার কোনো দরকার নেই, এবং সেটা রবীন্দ্রনাথের ইচ্ছার বিরুদ্ধে। আমি রবীন্দ্রনাথের লেখা একটি কবিতা কবির বয়স থেকে দুটো পংক্তি পাঠ করে শোনাচ্ছি। তাহলে দেখুন রবীন্দ্রনাথের কি বক্তব্য ছিল। ওরে কবি, সন্ধ্যা হয়ে এলো, কেসে তোমার ধরেছে যে পাক, বসে বসে ঊর্ধ্ব পানে চেয়ে শুনতেছে কি পরকালের ডাক। কবি কহে, সন্ধ্যা হলো বটে, শুনছি বসে লয়ে শ্রান্ত দেহ, ওপারে ওই পল্লী হতে যদি আজও হঠাৎ ডাকে আমায় কেহ, যদি হঠায় বকুল বনোচ্ছায়ে মিলন ঘাটে তরুণ তরুণীতে, দুটি আঁখির পরে দুইটি আঁখি মিলিতে চায় দুরন্ত সঙ্গীতে, কে তাহাদের মনের কথা লয়ে বিনার তারে তুলবে প্রতিধ্বনি। আমি যদি ভবের খুলে বসে পরকালের ভালো মন্দই গণি। কেসে আমার পাক ধরেছে বটে, তার পানে নজর এত কেন? পাড়ার যত ছেলে এবং বুড়ো সবার আমি এক বয়সী, এটাই যেন। ওষ্ঠে কারো সরল সাদা হাসি, কারো হাসি আঁখির কোণে কোণে, কারো অশ্রু উছলে পড়ে যায়, কারো অশ্রু শুকায় মনে মনে। কেউ বা থাকে ঘরের কোণে দুহে জগৎ মাঝে, কেউ বা হাঁকায় রথ, কেউ বা মরে একলা ঘরের শোকে, জনারণ্যে কেউ বা হারায় পথ। সবাই মরে করেন ডাকাডাকি, কখন শুনি পরকালের ডাক। সবার আমি সমান বয়সী যে, চুলে আমার যতই ধরুক পাক। পরবর্তী শিল্পী শ্রীমতী শান্তা সেন, উনি আবৃত্তি করছেন রবীন্দ্রনাথের অন্য মা।
রবীন্দ্রনাথ ঠাকুরের শিশু ভোলা নাচ থেকে পড়ছি। অন্য মা। আমার মা না হয়ে তুমি আর কারো মা হলে, ভাবছো তোমায় চিনতেম না, যেতেম না ওই কোলে। মজা আরো হতো ভারী, দুই জায়গায় থাকতো বাড়ি। আমি থাকতেম এই গাঁয়েতে, তুমি পারের গায়ে। এইখানেতেই দিনের বেলা যা কিছু সব হতো খেলা, দিন ফুরলেই তোমার কাছে পেরিয়ে যেতেম নায়ে। হঠাৎ এসে পিছন দিকে আমি বলতেম, বল দেখি কে। তুমি ভাবতে চেনার মতো, চিনি নে তো তবু। তখন কোলে ঝাঁপিয়ে পড়ে আমি বলতেম গলা ধরে, আমায় তোমার চিনতে হবেই, আমি তোমার অবু। ওই পারেতে যখন তুমি আনতে যেতে জল, এই পারেতে তখন ঘাটে বল দেখি কে বল। কাগজ গড়া নৌকোটিকে ভাসিয়ে দিতেম তোমার দিকে, যদি গিয়ে পৌঁছতো সে বুঝতে কি সে কার। সাঁতার আমি শিখিনি যে, নইলে আমি যেতেম নিজে। আমার পারের থেকে আমি যেতেম তোমার পার। মায়ের পারে অবুর পারে থাকতো তফাৎ, কেউ তো কারে ধরতে গিয়ে পেত না কো, রইত না একসাথে। দিনের বেলায় ঘুরে ঘুরে দেখা দেখি দূরে দূরে, সন্ধ্যা বেলায় মিলে যেত অবুতে আর মাতে। কিন্তু হঠাৎ কোনো দিনে যদি বিপিন মাঝি পার করতে তোমার পারে নাই হতো মা রাজি, ঘরে তোমার প্রদীপ জেলে ছাতের পরে মাদুর মেলে, বলতে তুমি পারের কাছে বসতো ক্ষান্ত বুড়ি, উঠতো তারা সাত ভাইতে, ডাকতো শিয়াল ধানের খেতে। উড়ো ছায়ার মতো বাদুর কোথায় যেত উড়ি, তখন কি মা দেরি দেখে ভয় পেতে না থেকে থেকে। পার হয়ে মা আসতে হতোই অবু যেথায় আছে, তখন কি আর ছাড়া পেতে, দিতেম কি আর ফিরে যেতে। ধরা পড়তো মায়ের ওপার অবুর পারের কাছে। রক্ত করবি থেকে নির্বাচিত অংশ পড়ে শোনাচ্ছেন স্বপ্না বাগচি ও সুজিত বাগচি। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের রক্ত করবী অংশবিশেষ। অংশগ্রহণে শ্রী সুজিত বাগচি ও শ্রীমতী স্বপ্না বাগচি। শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছি নন্দিনী, কিন্তু বারে বারে রেখো না, আমার সময় নেই একটুও না। আজ খুশিতে আমার মন ভরে আছে, আজ আমার রঞ্জন আসবে, সেই খুশি নিয়ে তোমার ঘরের মধ্যে যেতে চাই। না, ঘরের মধ্যে না, যা বলতে হয় বাইরে থেকে বলো। কুঁত ফুলের মালা গেঁথে পদ্ম পাতায় ঢেকে এনেছি। নিজে পড়ো। আমাকে মানায় না, আমার মালা রক্ত করবীর। আমি পর্বতের চূড়ার মতো, শূন্যতাই আমার শোভা। সেই চূড়ার বুকেও ঝর্ণা ঝরে, তোমার গলাতেও মালা দুলবে। জাল খুলে দাও, ভিতরে যাব। ভিতরে আসতে দেব না। কি বলবে শীঘ্র বলো, সময় নেই। তুমি ঘর থেকে বেরিয়ে এসো রাজা, তোমাকে মাঠে নিয়ে যাব। আমি মাঠে যাব? কোন কাজে লাগবো? মাঠের বাঁশি শুনে শুনে আকাশে খুশি হলো, ঘরেতে আজকে রবে গো। খোলো খোলো দুয়ার খোলো, খোলো খোলো দুয়ার খোলো। মাঠের কাজ তোমার যক্ষপুরীর কাজের চেয়ে অনেক সহজ। সহজ কাজটাই আমার কাছে শক্ত। সরোবর কি ফেনার নুপুর পাড়া ঝর্ণার মতো নাচতে পারে? যাও যাও, আর কথা কও না, সময় নেই। অদ্ভুত অদ্ভুত তোমার শক্তি। আচ্ছা রাজা, বলো তো, পৃথিবীর এই মরা ধন দিন রাত নাড়াচাড়া করতে তোমার ভয় করে না? কেন ভয় কিসের? পৃথিবী আপনার প্রাণের জিনিস, আপনি খুশি হয়ে দেয়, কিন্তু যখন তার বুক চিরে মরা হাড়গুলোকে ঐশ্বর্য বলে ছিনিয়ে নিয়ে আসো,
তখন অন্ধকার থেকে একটা কানা রাক্ষসের অভিসম্পাত নিয়ে আসো। দেখছো না, এখানে সবাই যেন কেমন রেগে আছে, কিংবা সন্দেহ করছে, কিংবা ভয় পাচ্ছে। অভিসম্পাত? হ্যাঁ, খুনোখুনি, কারাকারির অভিসম্পাত। সাপের কথা জানি নে, এ জানি যে আমরা শক্তি নিয়ে আসি। আমার শক্তিতে তুমি খুশি নও নন্দিনী? খুশি হও নন্দিনী? ভারী খুশি লাগে, তাই তো বলছি, আলোতে বেরিয়ে এসো রাজা, মাটির উপর পা দাও, পৃথিবী খুশি হয়ে উঠুক। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভেতর পেতে চাচ্ছি, কিছুতেই ধরতে পারছি নে। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুড়ে ফেলতে চাই। ও কি বলছো তুমি? আমার ওই রক্তকরবীর আভাটুকু ছেঁকে নিয়ে আমার চোখে অঞ্জন করে পড়তে পারিনি কেন? আচ্ছা নন্দিনী, আমাকে কি মনে করো, খুলে বলো তো। সে আর একদিন বলবো, আজ তো তোমার সময় নেই, আজ আমি যাই। শোনো, যেও না, বলে যাও নন্দিনী, আমাকে কি মনে করো? কতবার তো বলেছি, তোমাকে মনে করি আশ্চর্য, প্রকাণ্ড হাতে প্রচণ্ড জোর ফুলে ফুলে উঠছে, ঠিক ঝড়ের আগেকার মেঘের মতো। তোমাকে দেখলে আমার মন নাচে। রঞ্জনকে দেখে তোমার মন যে নাচে, সেও কি? সে কথা থাক, তোমার তো সময় নেই। আছে সময়, শুধু এই কথাটি বলে যাও। সে নাচের তাল আলাদা, ও তুমি বুঝবে না। বুঝবো, আমি বুঝতে চাই। সব কথা ঠিক বুঝিয়ে বলতে পারি নে যে, আমি যাই। শোনো, যেও না, বলো আমাকে তোমার ভালো লাগে কি? হ্যাঁ, ভালো লাগে। রঞ্জনের মতোই তো? উফ, ঘুরে ফিরে সে একই কথা, এইসব কথা তুমি বোঝো না। কিছু কিছু বুঝি আমি। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। তার মধ্যে কেবল, আমার মধ্যে কেবল জোরই আছে, আর রঞ্জনের মধ্যে আছে জাদু। জাদু? জাদু বলছো কাকে? বুঝিয়ে বলবো? দুর্গমের থেকে হিরে আনি, মানিক আনি, কিন্তু সহজের থেকে ওই প্রাণের জাদুটুকু কেড়ে আনতে পারি না কেন? তোমার তো এত কিছু আছে রাজা, তবু কেবলই অমন লোভীর মতো কথা বলো কেন? আমার যা আছে সব বোঝা হয়ে আছে। সোনাকে জমিয়ে তুলে তো আর পরশমণি হয় না। শক্তি যতই বাড়াই, যৌবনে পৌঁছল না। তাই পাহারা বসিয়ে তোমাকে বাঁধতে চাই। ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারের কাছে বসে থাকবো। কেন? রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে, দেখতে পাবে আমি রঞ্জনের জন্যেই অপেক্ষা করে আছি। রঞ্জন, রঞ্জন আর রঞ্জন। রঞ্জনকে যদি দোলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই, আর তাকে একটুও চেনা না যায়। আজ তোমার কি হয়েছে? কি হয়েছে বলো তো রাজা, আমাকে মিছিমিছি ভয় দেখাচ্ছ কেন? মিছিমিছি ভয়? জানো না আমি ভয়ঙ্কর? আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর, তার সমস্ত প্রমাণ তোমার কাছে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছে করছে। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভিতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দহন করে তাকে বের করব, তার আগে নিষ্কৃতি নেই। তুমি এত নিষ্ঠুর কেন? আমি হয় পাবো, নয় নষ্ট করব। ওকে, অমন মুঠো পাকে হাত বের করছো কেন? আচ্ছা, হাত সরিয়েই নিচ্ছি। শোনো, শোনো নন্দিনী, সামনে তোমার চোখে মুখে প্রাণের লীলা, আর পিছনে তোমার কালো চুলের ধারা, মৃত্যুর নিস্তব্ধ
স্তব্ধ ঝর্ণা। সেই কুচ্ছ কুচ্ছ কালো চুলের নিচে মুখ ঢেকে ঘুমোতে ভারী ইচ্ছে করছে। তুমি জানো না আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমোও না? ঘুমতে আমার ভয় করে। তাহলে তোমাকে আমার একটা গান শোনাই। ভালোবাসি ভালোবাসি এই সুরে, কাছে দূরে জল। থামো থামো, তুমি ও গান তুমি গেও না। তুমি তো আমাকে ঘরের মধ্যে যেতেই দিলে না রাজা, তবে কেন এসব বলছো? আমার অনবকাশের উজান ঠেলে তোমাকে ঘরে আনতে চাইনি। যেদিন পারের হয় তুমি অনায়াসে আসবে, সেই দিন আগমনেরই লগ্ন লাগবে। সে হাওয়া যদি ঝড়ের হাওয়াও হয় সেও ভালো। এখনো সময় হয়নি নন্দিনী। আমি তোমাকে বলছি রাজা, সেই পালের হাওয়া আনবে রঞ্জন। সে যেখানে যায় ছুটি সঙ্গে নিয়ে আসে। তোমার রঞ্জন যে ছুটি বই নিয়ে বেড়ায়, সেই ছুটিকে রক্ত করবীর মধু দিয়ে ভরে রাখে কে, আমি কি তা জানি নে? নন্দিন, তুমি তো আমাকে ফাঁকা ছুটির খবর দিলে। মধু কোথায় পাবো? আজ আমি তবে যাই। না, এই কথাটার জবাব দিয়ে যাও। ছুটি কি করে মধুতে ভরে, তার জবাব তুমি রঞ্জনকে চোখে দেখলেই পাবে। সে বড় সুন্দর। সুন্দরের জবাব সুন্দরই পায়। অসুন্দর যখন জবাব ছিনিয়ে নিতে চায়, বিনার তার আর বাজে না, ছিঁড়ে যায়। নয়, যাও, তুমি সরে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম, আজ আমার রঞ্জন আসবে আসবে আসবে। ফসলে মরে হায় হায় হায়, তোদের ডাক দিয়েছে আয় রে চলে আয় আয় আয়। পরবর্তী শিল্পী স্বপ্না কর, উনি আবৃত্তি করছেন রবীন্দ্রনাথের বোঝাপড়া। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বোঝাপড়া। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে। কেউ বিকিয়ে আছে, কেউ বা শিখি পয়সা ধারে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই। কতকটা এ ভবের গতিক, সবার তরে নহে সবাই। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মানদাতারি আমল থেকে চলে আসছে এমনি রকম। তোমারই কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল জখম। মনেরে আজ কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। অনেক ঝঞ্ঝা কাটিয়ে বুঝি এলে সুখের বন্দরেতে। জলের তলে পাহাড় ছিল, লাগলো বুকের অন্দরেতে। মুহূর্তে পাঁজরগুলো উঠল কেঁপে আর্তরবে। তাই নিয়ে কি সবার সঙ্গে ঝগড়া করে মরতে হবে? ভেসে থাকতে পারো যদি, সেইটা সবার চেয়ে শ্রেয়। না পারো তো বিনা বাক্যে টুক করিয়া ডুবে যেও। এটা কিছু অপূর্ব নয়, ঘটনা সামান্য খুবই। শঙ্কা যেথায় করে না কেউ, সেইখানে হয় জাহাজ ডুবি। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক সত্যেরে লও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হয়নি সবার মাপে। তুমি মরো কারো ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনি কিসের টানাটানি। তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু সুনীল থাকে, মধুর ঠেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুজে বহিয়ে দিলাম অশ্রু সাগর,
তাহারে বাদ দিয়েও দেখি বিশ্বভুবন মস্ত ডাগর। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পাই কুড়ুল মারো। দোহাই তবে এই কার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই কাহার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনেরে তাই কহ যে, ভালো মন্দ যাহাই আসুক, সত্যের লও সহজে। এরপরে আসছেন পার্থসারথী রায়চৌধুরী। উনি আবৃত্তি করছেন দীপাংশু আচার্যর কবিতা কারুর খ্রিস্ট কারুর কেষ্ট। রবীন্দ্রনাথের উপর এই কবিতাটি লিখেছেন দীপাংশু আচার্য। কারুর খ্রিস্ট কারুর কেষ্ট, কারুর আছেন আল্লাহ, আমার ঠাকুর রবি ঠাকুর পরনে আল খাল্লা। তিনি যোগান এক ফালি গান মন খারাপের পরে, যে রাতে মোর দুয়ারগুলি ভাঙল দারুণ ঝড়ে। তিনি আমার পাওয়ার হাউস হাজার হাজার ভোল্টে, ডাক শুনে কেউ না এলে তাই একলা পারেই চলতে। নিয়ম ভাঙার পিয়ন তিনি গোমরা তাসের দেশে, গীত বিতান জড়িয়ে গেছে অভ্যেসে অভ্যেসে। লিরিক দিয়ে দেন মুছিয়ে হৃদয়পুরের হাল্লা, আমার ঠাকুর রবি ঠাকুর পরনে আল খাল্লা। একাই বাজেন মায়ের মতো বসন্ত রিংটোনে, জ্যোৎস্না রাতে সবাই যখন মাতাল সমীরণে। জ্বরে কপাল পুড়লে চোখের জানালা থাকে খোলা, মাথার ভেতর আড্ডা মারে অমল ও দইওয়ালা। জংলা আমার জীবন যাপন নেশা বাংলা ভাষায়, সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। সূর্য তিনি তাঁর আগুনেই সন্ধে প্রদীপ জ্বালা, আমার ঠাকুর রবি ঠাকুর পরনে আল খাল্লা। আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, তারই মাঝে আমার ছোট ছাপোষা আখ্যান। সেই গল্পে নিজেই বানাই নিজস্ব ফাল্গুনে, রবীন্দ্রনাথ মুখর হলে অবাক হয়ে শুনি। দুঃখে যখন সব নিভে যায় তিনি বাসেন ভালো, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো। সেই আলোতে চেপেই আমার সমস্ত দূরপাল্লা, আমার ঠাকুর রবি ঠাকুর পরনে আল খাল্লা। কারুর খ্রিস্ট কারুর কেষ্ট, কারুর আছেন আল্লাহ, আমার ঠাকুর রবি ঠাকুর পরনে আল খাল্লা। এরপরে শিল্পী বনানী নাথ, উনি আবৃত্তি করছেন রবীন্দ্রনাথের সন্ধ্যা ও প্রভাত। নমস্কার, আমার নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের লিপিকা কাব্যগ্রন্থের সন্ধ্যা ও প্রভাত। এখানে নামলো সন্ধ্যা। সূর্যদেব কোন দেশে কোন সমুদ্র পাড়ে তোমার প্রভাত হলো? অন্ধকারে এখানে কেঁপে উঠছে রজনীগন্ধা, বাসর ঘরের দ্বারের কাছে অবগুণ্ঠিতা নববধূর মতো। কোনখানে ফুটলো ভোরবেলাকার কনক চাপা? জাগলো কে? নিভিয়ে দিল সন্ধ্যায় জ্বালানো দ্বীপ, ফেলে দিল রাত্রে গাঁথা সেউতি ফুলের মালা। এখানে একে একে দরজায় আগল পড়ল, সেখানে জানলা গেল খুলে। এখানে নৌকা ঘাটে বাঁধা, মাঝি ঘুমিয়ে সেখানে পালে লেগেছে হাওয়া। ওরা পান্থশালা থেকে বেরিয়ে পড়েছে, পূবের দিকে মুখ করে চলেছে। ওদের কপালে লেগেছে সকালের আলো,
ওদের পাড়ানির কড়ি এখনো ফুরোয়নি। ওদের জন্য পথের ধারে জানলায় জানলায় কালো চোখের করুণ কামনা অনিমেষ চেয়ে আছে। রাস্তা ওদের সামনে নিমন্ত্রণের রাঙা চিঠি খুলে ধরলে বললে, তোমাদের জন্য সব প্রস্তুত। ওদের হৃৎপিণ্ডে রক্তের তালে তালে জয়ভেরি বেজে উঠল। এখানে সবাই ধূসর আলোর দিনের শেষ খেয়া পার হলো। পান্থশালার আঙিনায় এরা কাঁথা বিছিয়েছে, কেউ বা একলা, কারো বা সঙ্গী ক্লান্ত। সামনের পথে কি আছে অন্ধকারে তা দেখা গেল না। পেছনের পথে কি ছিল কানে কানে বলা বলি করছে। বলতে বলতে কথা বেঁধে যায়, তারপর চুপ করে থাকে। তারপরে আঙিনা থেকে ওপরে চেয়ে দেখে আকাশে উঠেছে সপ্তর্ষি। সূর্যদেব, তোমার বামে এই সন্ধ্যা, তোমার দক্ষিণে ওই প্রভাত, এদের তুমি মিলিয়ে দাও। এর ছায়া ওর আলোটিকে একবার কোলে তুলে নিয়ে চুম্বন করুক। এর পূরবী ওর বিবাসকে আশীর্বাদ করে চলে যাক। পরবর্তী শিল্পী মনিকা সরকার, উনি নজরুল গীতি গাইছেন আমার ভালোবাসার স্বাদ জাগে। ভালোবাসার স্বাদ জাগে, আবার ভালোবাসার স্বাদ জাগে। সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে। আবার ভালোবাসার স্বাদ জাগে, আবার ভালোবাসার স্বাদ জাগে। যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, সাধ যায় ধরে তারে বক্ষে জড়ায়। যে ফুল দলিয়াছি নিঠুর পায়ে, সাধ যায় ধরে তারে বক্ষে জড়ায়। উদাসিনী হিয়া হয় রেঙে ওঠে অবেলায়। উদাসিনী হিয়া হয় রেঙে ওঠে অবেলায়। সোনার গোধূলির আগে, আবার ভালোবাসার স্বাদ জাগে, আবার ভালোবাসার স্বাদ জাগে। আবার ফাগুন সমীর কেন বহে, আমার ভুবন ভরে কেঁদে ওঠে বাঁশরি। অসীমতি আসে ফাগুন সমীর কেন বহে, তপবনের বুকে ঝরে না সম। কেলে সহসা হে প্রিয়তম, তপবনের বুকে ঝরে না সম। কেলে সহসা হে প্রিয়তম, মাথা
সরাইলে রসের কুমকুম ভাগে আবার ভালোবাসার স্বাদ জাগে আবার ভালোবাসার স্বাদ জাগে সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে সেই পুরাতন চাঁদ আমার চোখে আজ নূতন লাগে আবার ভালোবাসার স্বাদ জাগে আবার ভালোবাসার স্বাদ জাগে। এরপরে যুগ্ম রবীন্দ্রসঙ্গীত গাইছেন শ্রী অরবিন্দ সেন ও শ্রীমতী অনুত্তমা সেন। ও যে মানে না মানা। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফেরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। যত মলিনা রাতে মলিনা হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খেপা পবনে ফাগুন করিছে হাহা ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আঁখি ফিরাইলে বলে না না না। ও যে মানে না মানা, ও যে মানে না মানা। এরপর রবীন্দ্র কবিতা আবৃত্তি করছেন কস্তুরী দাস। রোগ সজ্জায় গ্রন্থের ৩৮ নম্বর কবিতা। ধর্মরাজ দিল যবে ধ্বংসের আদেশ, আপন হত্যার ভার আপনিই নিলে মানুষেরা। ভেবেছি পীড়িত মনে পথভ্রষ্ট পথিক গ্রহের অকস্মাৎ অপঘাতে একটি বিপুল চিতানলে আগুন জ্বলে না কেন মহা এক সহমরণের। তারপরে ভাবি মনে দুঃখে দুঃখে পাপ যদি নাহি পায় ক্ষয়, প্রলয়ের ভস্মক্ষেত্রে বীজ তার রবে সুপ্ত হয়ে নূতন সৃষ্টির বক্ষে কণ্টকিয়া উঠিবে আবার। কবিতাটি 5ই ডিসেম্বর 1940 সালে লেখা হয়েছে। পরের শিল্পী মীরা সমাদ্দার, উনি নিজের কবিতা পাঠ করবেন অভিজ্ঞতা। অভিজ্ঞতা।
অন্ধকার গভীরতম রূপ নিয়ে গ্রাস করছে। মহাসমুদ্রে ভয়ঙ্কর জলোচ্ছ্বাস আছড়ে পড়ছে পায়ে। বন বনান্তরে রুদ্রের প্রলয় নাচন শুরু। ডমরু নিনাদে বক্ষ কাঁপছে দুরু দুরু। রাজবদ্যির মাথা নাড়া, রক্ত চক্ষের কড়া শাসন, রাজনন্দিনীর বন্দি দশা, সুখ স্মৃতির কোলাহল। কত সহস্র মনন চিন্তন, দাপরের উঁকি মারা, সাদা কালো রজস্র হাতছানি, অচেনা পথ চলার সোচ্চার বাণী। কোথা হতে এলো মুক্তির স্বাদ? বিশ্বাস করো শ্রোতা, হালকা পাখনায় উড়ে চলা, প্রিয় অবয়বের হারিয়ে যাওয়া, এ বুঝি পরমকে পাওয়া। থামলো প্রলয়, শান্ত জলরাশি, অন্ধকার চিরে দিগন্ত জুড়ে উজ্জ্বল আলোক রাশি। হারালো পথ, হারালো মুক্তি, প্রিয়জনের হাসি বন্ধন চোখ মেলে দেখি। পরবর্তী শিল্পী কমল কান্তি ঘোষ, উনি জীবনানন্দ দাশের সুচেতনা কবিতাটির আবৃত্তি করবেন। সুচেতনা, জীবনানন্দ দাশ। সুচেতনা, তুমি এক দূরতর দ্বীপ, বিকেলে নক্ষত্রের কাছে, সেইখানে দারুচিনি বনানীর ফাঁকে নির্জনতা আছে। এই পৃথিবীর রণরক্ত সফলতা সত্য, তবু শেষ সত্য নয়। কলকাতা একদিন কল্লোলিনী তিলোত্তমা হবে, তবুও তোমার কাছে আমার হৃদয়। আজকে অনেক রূঢ় রৌদ্রে ঘুরে প্রাণ, পৃথিবীর মানুষকে মানুষের মতো ভালোবাসা দিতে গিয়ে তবু দেখেছি আমারই হাতে হয়তো নিহত ভাই বোন বন্ধু পরিজন পড়ে আছে। পৃথিবীর গভীর গভীরতর অসুখ এখন, মানুষ তবুও ঋণী পৃথিবীর কাছে। কেবলই জাহাজ এসে আমাদের বন্দরের রোদে দেখেছি ফসল নিয়ে উপনীত হয়। সেই শস্য অগণন মানুষের সব থেকে উৎসারিত স্বর্ণের বিস্ময়। আমাদের পিতা বুদ্ধ কনফুসিয়াসের মতো আমাদেরও প্রাণ মুখ করে রাখে, তবু চারিদিকে রক্ত ক্লান্ত কাজের আহ্বান। সুচেতনা, এই পথে আলো জেলে, এ পথেই পৃথিবীর ক্রম মুক্তি হবে। সে অনেক শতাব্দীর মনীষীর কাজ। এ বাতাস কি পরম সূর্য করজ্জ্বল, প্রায় ততদূর ভালো মানব সমাজ। আমাদের মতো ক্লান্তিহীন নাবিকের হাতে গড়ে দেব, আজ নয় ঢের দূর অন্তিম প্রভাতে। মাটি পৃথিবীর টানে মানব জন্মের ঘরে কখন এসেছি, না এলেই ভালো হতো অনুভব করে। এসে যে গভীরতর লাভ হলো সেসব বুঝেছি। শিশির শরীর ছুঁয়ে সমুজ্জ্বল ভরে দেখেছি যা হলো হবে মানুষের, যা হবার নয়। শাশ্বত রাত্রির বুকে সকলেই অনন্ত সূর্যোদয়। পরবর্তী শিল্পী নূপুর দত্তগুপ্ত, আবারও জীবনানন্দ দাশের বনলতা সেন এবং তারপরে রবীন্দ্রনাথের হে মোর দেবতা। জীবনানন্দ দাশের বনলতা সেন। হাজার বছর ধরে আমি পথ হাঁটিতেছি পৃথিবীর পথে, সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে। অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। সেখানে ছিলাম আমি আরো দূর অন্ধকারে বিদর্ভ নগরে। আমি ক্লান্ত প্রাণ এক, চারিদিকে জীবনের সমুদ্র সফেন। আমারে দুদণ্ড শান্তি দিয়েছিল নাটোরের বনলতা সেন। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নেশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য অতি দূর সমুদ্রের পর। হাল ভেঙে যে নাবিক হারাইয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভেতর।
তেমনি দেখেছি তারে অন্ধকারে। বলেছে সে, এতদিন কোথায় ছিলেন? পাখির নীড়ের মতন চোখ তুলে নাটোরের বনলতা সেন। সমস্ত দিনের শেষে শিশিরের শব্দের মতন সন্ধ্যা আসে, ডানার রৌদ্রের গন্ধ মুছে ফেলে চির। পৃথিবীর সব রং মিছে গেলে পাণ্ডুলিপি করে আয়োজন। তখন গল্পের তরে জোনাকির রং ঝিলমিল। সব পাখি ঘরে আসে, সব নদী পুরায় জীবনের সব লেনদেন। থাকে শুধু অন্ধকার, মুখোমুখি বসিবার বনলতা সেন। রবীন্দ্রনাথ ঠাকুরের হেমর দেবতা। হেমর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। আমার নয়নে তোমার বিশ্ব ছবি, দেখিয়া লইতে সাধে যায় তব কবি। আমার মুগ্ধ শ্রবণে নীরব রহি, শুনিয়া লইতে চাহ আপনার গান। হেমর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। আমার চিত্তে তোমার স্মৃতিখানি, রচিয়া তুলেছে বিচিত্র এক বাণী। তারই সাথে প্রভু মিলায়া তোমার প্রীতি, জাগায়ে তুলেছে আমার সকল গীতি। আপনারে তুমি দেখেছ মধুর রসে, আমার মাঝারে নিজেরে করিয়া দান। হে মোর দেবতা ভরিয়া এ দেহ প্রাণ, কি অমৃত তুমি চাহ করিবারে পান। পরবর্তী শিল্পী আমাদের প্রিয় গায়ক হীরক রঞ্জন দাস। উনি ওনার একটি খুব পছন্দের গান গাইছেন, যে আখিতে এত হাসি লুকানো। যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আখি ধার। যে মনের আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার। যে আখিতে এত হাসি লুকানো, দ্বীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজল এসে কালো যে। দ্বীপের শিখায় এত আলো যে, তবু কেন কাজল এসে কালো যে। একলার ভালো লাগা কি আসে, কেঁদে কেঁদে হতে চায় দুজনা। যে আখিতে এত হাসি লুকানো, সাগর কখনো চেয়ে দেখে না, বুকে তার কি রতন রয়েছে। কাঙালের মতো তীরে তীরে সে, ফিরে ফিরে অবহেলা সয়েছে। প্রেম যদি ভরে এত সুধা গো, তবু কেন হৃদয়েরও ক্ষুধা গো। প্রেম যদি ভরে এত সুধা গো, তবু কেন হৃদয়েরও ক্ষুধা গো। যে মেঘে রয়েছে এত মমতা, কেন তার বিদ্যুতে হাহাকার। যে আখিতে এত হাসি লুকানো, কুলে কুলে তার কেন আখি ধার। যে মনের আছে এত মাধুরী, সে কেন চলেছে বয়ে ব্যথা ভার। যে আখিতে এত হাসি
লুকানো। পরবর্তী শিল্পী শ্রীমতী অশোকা চ্যাটার্জি, উনি এটি রবীন্দ্রসঙ্গীত গাইছেন। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে, তখনও কুহেলি জালে সখা তরুণী উষার ভালে, শিশিরে শিশিরে অরুণ মালিকা উঠিতেছে ছলো ছলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি, এখনো বনের গান বন্ধু হয়নি তো অবসান, তবু এখনই যাবে কি চলি। ও মোর করুণ বল্লিকা, ও মোর শ্রান্ত বল্লিকা, ও মোর করুণ বল্লিকা, ও তোর শ্রান্ত মল্লিকা। ঝড়ো ঝড়ো হলো এই বেলা তোর শেষ কথা দেশ বলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে, তোমারও লাগিয়া তখনই বন্ধু বেঁধেছিল অঞ্জলি আমার মল্লিকা বনে, আমার মল্লিকা বনে। যখন প্রথম ধরেছে কলি আমার মল্লিকা বনে। পরবর্তী শিল্পী নির্মল্যদেব মান্না, উনি গাইছেন যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে, কত কি যে সয়ে যেতে হয় ভালোবাসা হলে। যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। কেউ যদি দেখে ফেলে আসো তুমি এই পথে, তার কোনো কথা শুনে থেমো না গো কোনো মতে। চোখ দুটি ভরো না অভিমানী আঁখি জলে, যেন কিছু মনে করো না কেউ যদি কিছু বলে।
ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে। সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। ফাগুনকে আরো মনে পড়ে, মেঘ এলে ফাগুনে। সোনা সে তো খাঁটি সোনা হয়, পুড়ে গেলে আগুনে। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। তাই বলি ব্যথা পেলে ভেঙে তুমি পড়ো না গো, স্বরলিপি নাই থাক গান ভুল করো না গো। সব কথা গঞ্জনা মানো, শুধু খেলা চলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে কত কি যে সয়ে যেতে হয়, ভালোবাসা হলে যেন কিছু মনে করো না। কেউ যদি কিছু বলে যেন কিছু মনে করো না, কেউ যদি কিছু বলে। এরপর একটি শ্রুতি পাঠের আসর, নিমাই বন্দ্যোপাধ্যায়ের অবলম্বন। এই নাটিকাটি শ্রুতিপাঠ করছেন তাপস চক্রবর্তী, বন্দনা চক্রবর্তী, সুধীররঞ্জন সেনগুপ্ত এবং মঞ্জুলা দত্ত। না না, এই তুমি ঠিক করোনি বাবা। যদি মাথা ঘুরে পড়ে যেতে, কি দরকার ছিল তোমার বাজারে যাওয়ার? ও কিছু না, ব্যস্ত হচ্ছিস কেন? ব্যস্ত হব না? আগেও একবার তোমার মাথা ঘুরে গিয়েছিল। আজকে অতটা করেনি। বাজারে দে তো পাখাটা আমাকে দে, সাত সকালে লোডশেডিং। আমি হাওয়া করছি, তুমি একটু বসো তো। 1000 বার বলেছি ডাক্তার দেখাও, ডাক্তার দেখাও। ডাক্তার দেখিয়ে কি করব? দেখালেই বলবে এটা পরীক্ষা করো, ওটা পরীক্ষা করো। তা দরকার হলে করতে হবে না? প্রেশারটা তোমার নিশ্চয়ই বেড়েছে। কিচ্ছু বাড়েনি, শরীর খারাপ মনে করলেই খারাপ। মনের জোরে সবকিছু করা যায় না বাবা। বয়সটা তো তোমার বাড়ছে নাকি? দূর, এটা আবার একটা বয়স নাকি? জানিস আজকাল মানুষের আয়ু কত বেড়ে গেছে? তা গেছে, কিন্তু খাটবারও তো একটা সীমা আছে। শরীর পারমিট করলে খাটতে দোষ কি? সরকারি নিয়মে রিটায়ার করেছি। হ্যাঁ, তাই বলে আমি কি কম খাটতে পারি? কে তোমাকে খাটতে বলেছে? বাজার টাজার তো দাদাও করতে পারে। তাহলেই হয়েছে, বাজারে কিছু জানেও। সে তুমি জানতে দাওনি, তাই চিরকাল। তুই বড্ড চিন্তা করিস রে সুমিতা। চিন্তা করব না? কতবার বলেছি মুখার্জি কাকুর অফিসের চাকরিটা ছেড়ে দাও। আর তো বেশি সময় লাগে না, বুঝলি? চাকরি পাওয়াটাই সমস্যা। তা বলে রিটায়ার করে আবার একটা চাকরি? তাতে কি হয়েছে? মুখার্জির ফার্মে একজন টাইপিস্টের দরকার ছিল, তাও তো পার্ট টাইম করছি, অনেকেই করে। আর যাদের সংসারে অন্য কেউ চাকরি করে না তারা করে? দাদা তো চাকরি করছে, আমিও চেষ্টা করছি। কিরে সুমিতা, রান্না চাপাবি না? অফিস যাবো তো নাকি? যা, দাদা ডাকছে।
পাকাটা রেখে দে, আর দরকার নেই। যা মনে হয় তাই করো, বললে তো শুনবে না। বললেই কি আর সবকিছু শোনা যায়? ওরা তো বলবেই, ছেলে মানুষ, কেন যে চাকরি করি, কেন যে কাজের মধ্যে নিজেকে ডুবিয়ে রাখি। বাবা, সুমিতা বলল তুমি নাকি বাজারে মাথা ঘুরে পড়ে যাচ্ছিলে। ওই একটু, তেমন কিছু না। কিছু না? বাবা, তোমার শরীর কিন্তু সত্যিই ভেঙে গেছে। আরে না, তোদের যত বাড়াবাড়ি। না বাবা, তুমি এবার বিশ্রাম নাও, এত পরিশ্রম তোমার সহ্য হচ্ছে না। কাজ না করাটাই তো আমার কাছে অসহ্য। আলো সে তোরা বুঝবি না। যাকে, তুমি কি এখন ডাক্তার সেনের কাছে যাবে? কেন? কেন আবার? দেখাতে? ঠিক আছে, আমি বরং ডাক্তার সেনকে একটা কল দিয়ে আসছি। কিচ্ছু করতে হবে না, এখন তো বেশ ভালোই আছি। এই নাকি ভালো আছো? কদিন আগেই তো একবার একই জিনিস হয়েছিল। তাছাড়া লোকে কি ভাববে বলো তো? কি ভাববে? ভাববে ছেলেমেয়েরা কিছু করে না, বাবাকে খালি খাটায়। লোকের কথা? হ্যাঁ, ধরতে হয় বাবা, লোকের কথাও ধরতে হয়। এই তো সেদিন রাঙামাছি বলছিল। রাঙামাছি? লোক? না মানে ঠিক তা নয়, তো একই বাড়িতে থাকি আমরা, রাঙামাছি তো আমাদের বাড়িতে যাতায়াত করে, সেই জন্য এর বেশি আর কি। বোধ হয় ঠিকই বলেছিস, এর বেশি আর কি। তা কি বলে তোদের রাঙামাসি? কি হলো? আমার নামে কি কথা হচ্ছে? এই তো নাম করতে না করতেই। রাঙামাছি, দেখো বাবা আজ একটা কাণ্ড করে বসেছে। দাদা তো? কি হয়েছে? আরে বাজারে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল। সে কি? তারপর? তারপর আবার কি, একটা রিক্সা করে চলে এলাম, এখন তো ভালোই আছি। না দাদা, এ তো ভালো কথা নয়। কে বলবে বলো তো আমাদের কথা শুনে? আচ্ছা, মেসোমশাই তো অনেক দিন আগে চলে গেছেন, কিন্তু তুমি তো তোমার ছেলের কথা শোনো, বলো শোনো কি না বলো? তা তো বলতেই হয় বাবা। কিন্তু দেখো, বাবা আমাদের কথা শুনবেই না, কত বলি এবার একটু বিশ্রাম নাও, কে কার কথা শোনে? সত্যি, এটা কিন্তু। রাঙা বৌদি, তুমিও কি আমাকে বকবে? না, বলছিলাম এবার তোমার একটু সাবধানে থাকা কিন্তু সত্যিই উচিত। দেখো না, 35 বছর সরকারি অফিসে চাকরি করেও হলো না, এখন রিটায়ার করেও আবার একটা চাকরি। হ্যালো, বলছি তো আমার শরীর ভালোই আছে, তোরা মিছে মিছে। যাকে, যা ভালো বোঝো করো, আমি চললাম। দাঁড়িয়ে কেন বৌদি, বসো। ও কাজ তাড়াতাড়ি অফিস বেরিয়ে গেল তো, তাই এলাম একটু। ভালোই করেছো। ওরা মামাসি চা খাবে তো? বসাই তাহলে। না রে সুমিতা, এখন চা খাবো না। বাবা তুমি খাবে? না না, এখন আর। তুই কি রান্না করছিস? হ্যাঁ, পরে কথা বলবো। ছেলে মেয়েদের কথা এখন একটু শুনলেও তো পারো। তুমি যেন তোমার কোকার কথা শোনো। অলোকের সামনে আর আমি কি বা বলি, আসলে আমিও শুনি না। মিথ্যে বলেছো তাহলে? বলতে পারো। দূর, অত নিয়ম মেনে চলা যায়? সব সময় ছেলে শাসন করে, এটা করো না, ওটা খেও না, ওষুধ খাও, আরো কত কি। আসলে কি জানো, আজকালকার ছেলে মেয়েরা আমাদের ঠিক বুঝতে পারে না। মাঝে মাঝে ভাবি জানো। কি ভাবো? আমাদের এই বয়সটাই বড় মারাত্মক। সে কি মারাত্মক? বয়সটাই তো আমরা অনেক আগে পেরিয়ে এসেছি। যা, তোমার সবেতেই ঠাট্টা। ঠিকই বলেছ রাঙা বৌদি, এই বয়সে আমরা সব কিছু মেনে নিতে পারি না, হয়তো মেনে নিতে চাইও না। আমরা কি চাই
তাও বোধহয় ঠিক জানি না। বৌদি থাকলে হয়তো তোমাকে বুঝতো। সেটা তো তোমার বেলাতেও সত্যি, দাদা চলে না গেলে। ও কথা থাক। হ্যাঁ, যারা ফিরে আসবে না তাদের কথা ভেবে আর কি বা হবে। তুমি বরং পার্ট টাইমে চাকরিটা ছেড়েই দাও দাদা। তুমি বলছো? শরীরের দিকেও দেখতে হবে তো। রাগা বৌদি, চাকরিটা ছেড়ে দিলে আমি আর বাঁচবো না। আর তাছাড়া সুমিতা আর অলোক যখন চায় না তখন এ তোমার বাড়াবাড়ি। পেনশন পাচ্ছ, ছেলে চাকরি করছে, না হয় ভাড়া বাড়িতেই আছো, তবু না, অভাব নেই কিছু। আমার তো অভাব আছেও, সেটা দেখা যায় না, অনুভব করা যায়। কি দেখছো দেয়ালের দিকে? হ্যাঁ, দেখছি ক্যালেন্ডারের ওই ছবিটা, সমুদ্রের উপরে আকাশের বুকে একটা উড়ন্ত কাঞ্চি, বড় নিঃসঙ্গ, তাই না? আমি যাই। যাবে আরেকটু? বাবা, বলো। তোমাকে একটা কথা বলবো? আমি আসি রে সুমিতা। না, তুমি থাকো। বলছিলাম, মুখার্জি কাকুর সঙ্গে আমি কাল দেখা করেছি। মুখার্জির সঙ্গে? কেন? ওর ফার্মে আমার একটা চাকরির জন্য। আগে বলিসনি তো। তো হঠাৎ? হঠাৎ না, চাকরির চেষ্টা তো অনেক দিন থেকেই করছি। কিন্তু ওখানে তো আমি করছি। মুখার্জি কাকু তো সেই কথাই বললো। কি বললো? বললো তুমি চাকরিটা ছেড়ে দিলে আমাকেই ওরা নিতে পারে। ছেড়ে দিলে? ছেড়ে দিলে মানে আমাকে? কি বলছিস? চাকরি ছাড়লে? না না না, তাহলে আমি বাঁচবো না, তাহলে আমি বাঁচবো না। আহা, তুমি অত অস্থির হচ্ছ কেন? তুমি বুঝতে পারছো না ও কি বলছে? আর আমি চাকরি ছেড়ে দিলে? না 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 না। সুমিতা যখন বলছে তখন। না না না, তা হয় না। ও সব সুবিধা বোঝে না, ও বুঝতে পারছে না। কেন পারবো না বাবা? তুমি চাইছো সংসারে আরো দুটো পয়সা আসুক, তা আমি ওখানে চাকরিটা পেলে? সে তো একই কথা হলো, আমার মাইনেটা তোকে দেবে না, আমাকে ওরা ফুল টাইমে অ্যাপয়েন্টমেন্ট দেবে, মাইনেটাও একটু বেশিই হবে। কিন্তু মুখার্জি বাবু বেশি মাইনে দিয়ে তোকে নেবে বলেছে কেন? বলছে বাবার শরীর খারাপ বলে তো বেশি কাজ দেয় না, আমাকে নিলে ওরা কাজও বেশি করাবে। তাহলে মুখার্জি বাবু তো দুজনকেই। না রাঙামাসি, দুজনকে ওরা রাখবে না, বলল এটা তোমাদের ব্যাপার, বাবাকে বলো তিনি যদি। কিন্তু আমি তো বুঝতে পারছি না, তোর হঠাৎ চাকরির দরকার হলো কেন? এই যে আলো, শুনছিস সুমিতা কি বলছে? হ্যাঁ, সুমিতা ঠিকই বলেছে বাবা। অলোক? হ্যাঁ, ওর একটা চাকরি খুব দরকার। কিন্তু সে তো অন্য জায়গাতেও তো চেষ্টা করা যায়। চেষ্টা করলেই কি পাওয়া যায়? এটা যখন পাবে বলেছে। ও, তার মানে আমি তাহলে সুমিতার প্রতিদ্বন্দ্বী হয়ে যাচ্ছি? বাবা, তুমি একটু বোঝার চেষ্টা করো বাবা। বুঝেছি বুঝেছি বুঝেছি। আমার পরিশ্রম কমাতে এটা তোদের ভাই বোনের চক্রান্ত। না না, সুমিতা সিরিয়াসলি বলেছে। সিরিয়াসলি বলছে? ও নিজের জন্যে? আচ্ছা, আমার দিকটাও তো ভাবতে হবে বাবা, আমার ভবিষ্যৎ। সে কি আমি ভাবছিলাম? তোর বিয়ের চেষ্টা করছি তো। আরে বিয়ে তো দেবো বললেই হয় না। তাছাড়া সুমিতা যদি চাকরিটা পায় তবে বিয়েটাও তো তাড়াতাড়ি হতে পারে। এটা তুমি আপত্তি করবে কেন? না 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 না, তা করবো কেন? আমি বলছি। তুমি একটু বলো তো রাঙামাসি। আমি কি বলবো বলতো?
বাবা শুধু তোমার কথাই শোনে, তোমাকে তো আমরা পর ভাবি না। তাছাড়া বাবার শরীরটার দিকেও তো দেখা দরকার। শরীর শরীর শরীর, শরীরটাই কি সব? মানুষের মন বলে কি কিছু নেই? তুমি শুধু তোমার কথাই ভাবছো, স্বার্থপরের মতো। আমি আমি স্বার্থপর? না না, স্বার্থপর নও, তবে তোমার কাজটা স্বার্থপরের মতো। আচ্ছা, তোমাদের মতো কিছু লোক এর জন্য কত যে ছেলে মেয়ে বেকার থেকে যাচ্ছে, চাকরি পাচ্ছে না, সেটা একবারও ভেবে দেখেছো? কিন্তু শুধু টাকার জন্য তো আমি চাকরি করছি না। তাহলে কিসের জন্য করছো? তোরা কি ভাবছিস টাকা ছাড়া জীবনে আর কিছু নেই? টাকার জন্য নয়, কি জন্য তাহলে? সেটুকু বোঝার মতো মন থাকলে আমাকে স্বার্থপর বলতে পারতিস না? না না, আমি ঠিক তা বলতে চাইনি বাবা। মানে আমার শরীরটার জন্য তোরা ভাবছিস, কিন্তু আমার মনটা, আমার মনের ভেতরকার খবর রাখিস। ওই ওই কাঞ্চিটাকে দেখেছিস? বাবা, তোদের মা চলে গেছে কতদিন কতদিন। একা একা থাকার যে কি কষ্ট তা তোরা বুঝবি না রে। লোকে তাস খেলে, আড্ডা দেয়, পুজো করে, কতভাবে সময় কাটায়। আমি তো ওসব করি না। কাজটাই যে আমার কাছে পুজো রে। রিটায়ার করার পর কাজটাই যে আমার কাছে পুজো। ভেবেছিলাম এমনি করে যে কটা দিন পারি। দাদা, দাদা চুপ করো, চুপ করো দাদা। কাদের ওসব বলছো তুমি? ওরা এ যুগের ছেলে মেয়ে, ওরা এসব বোঝে না। আমাদের বয়সে পৌঁছবার আগে আমাদের কথা ওরা বোঝেও না। রাঙা বৌদি, মুখার্জি বাবুর চাকরিটা তাহলে ছেড়েই দিই, কি বলো? তাই দাও। সেই ভালো। সত্যিই তো আমি শুধু আমার কথাই ভাবছি। একদিন পরে বুঝতে পেরেছি আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি। আমার জীবনের দামই বা কতটুকু? তার চেয়ে সুমিতা, হ্যাঁ সুমিতার তো অনেক বেশি দরকার ওই চাকরিটা। বাবা, না বাবা, আমি ঠিক তখন বুঝতে পারিনি। না না হলো, তোরাই ঠিক বলেছিস। আমি আমি আজই মুখার্জির অফিসে রিজাইন দিয়ে আসবো। বাবা তুমি? বাবা, আমি তোমাকে বুঝতে পারিনি বাবা, শুধু একটা দিক দেখিয়েছিলাম। তুমি তুমি একদম চাকরিটা ছাড়বে না বাবা, তুমি যাবে, রোজ যাবে, রোজ। কি বলছিস সুমিতা? হ্যাঁ বাবা, তোমার মতো বয়সে যখন আমরা পৌঁছবো, সেই ভাবিকালের ছবিটা তোমার মধ্যে যে দেখতে পেলাম বাবা। তোমাকে সুখী দেখলে আমি চাকরি কেন, সব সব কিছু ছাড়তে রাজি আছি, সব কিছু। বৌদি, আজ মনে হচ্ছে ওই কাঞ্চিলটা আর একা নেই, আর একা নেই। আমার মুখটা ভরে গেল, সত্যি ভরে গেছে আমার মুখ। পরবর্তী শিল্পী অলোকনন্দা রায় ব্যানার্জি, উনি আবৃত্তি করবেন নজরুলের কবিতা মানুষ। কাজী নজরুল ইসলামের মানুষ কবিতাটি থেকে আমি কিছু নির্বাচিত অংশ পড়ছি। গাহি সাম্যের গান, মানুষের চেয়ে বড় কিছু নাই, নহে কিছু মহিয়ান। নাই দেশকাল পাত্রের ভেদ,
অভেদ ধর্ম জাতি, সব দেশে সব কালে ঘরে ঘরে তিনি মানুষের জ্ঞাতি। পূজারি দুয়ার খোলো, ক্ষুধার ঠাকুর দাঁড়ায় দুয়ারে, পূজার সময় হলো। স্বপন দেখিয়া আকুল পূজারি খুলিল ভজনালয়, দেবতার বরে আজ রাজা টাজা হয়ে যাবে নিশ্চয়। জীর্ণ বস্ত্র, শীর্ণ গাত্র, ক্ষুধায় কণ্ঠ ক্ষীণ, ডাকিল পান্থ, দ্বার খোলো বাবা, খাইনি কো 7 দিন। সহসা বন্ধ হলো মন্দির, ভুখারি ফিরিয়া বলে, তিমির রাত্রি, পথ জুড়ে তার ক্ষুধার মানিক জলে। ভুখারি ফুকারি কয়, ওই মন্দির পূজারীর, হায় দেবতা তোমার নয়। মসজিদে কাল শিরনিয়া ছিল, অঢেল গোস্ত রুটি, বাঁচিয়া গিয়াছে মোল্লা সাহেব হেসে তাই কুটি কুটি। এমন সময় এলো মুসাফির, গায়ে আজারির চিন, বলে বাবা আমি ভুখা ফাঁকা আছি, আজ নিয়ে 7 দিন। তেরিয়া হইয়া হাঁকিল মোল্লা, ভেলা হলো দেখি ল্যাঠা, ভুখা আছো মরো গো ভাগাড়ে গিয়ে, নামাজ পড়িস বেটা। ভুখারি কহিল না বাবা। মোল্লা হাঁকিল, তাহলে শালা সোজা পথ দেখো। গোস রুটি নিয়ে মসজিদে দিল তালা। ভুখারি ফিরিয়া চলে, চলিতে চলিতে বলে, 80টা বছর কেটে গেল, আমি ডাকিনি তোমায় কভু, আমার ক্ষুধার অন্ন তা বলে বন্ধ করনি প্রভু। তব মন্দির মসজিদে প্রভু নাই মানুষের দাবি, মোল্লা পুরুত লাগায়েছে তার সকল দুয়ারে চাবি। কাহারে করিছ ঘৃণা তুমি ভাই, কাহারে মারিছ লাথি, হয়তো উহারি বুকে ভগবান জাগিছেন দিবারাতি। ওকে চণ্ডাল, চমকাও কেন, নহে ও ঘৃণ্য জীব, ওই হতে পারে হরিশ্চন্দ্র, ওই শ্মশানের শিব। আজ চণ্ডাল, কাল হতে পারে মহাযোগী সম্রাট, তুমি কাল তারে অর্ঘ্য দানিবে, করিবে নান্দি পাঠ। রাখাল বলিয়া কারে করো হেলা, ও হেলা কাহারে বাজে, হয়তো গোপনে ব্রজের গোপাল এসেছে রাখাল সাজে। চাষা বলে করো ঘৃণা, দেখো চাষা রূপে লুকায় জনক, বলরাম এলো কিনা। যত নবী ছিল মেষের রাখাল, তারাও ধরিল হাল, তারাই আনিল অমর বাণী, যা আছে রবে চিরকাল। দ্বারে গালি খেয়ে ফিরে যায় রীতি, ভিখারি ও ভিখারিনী, তারই মাঝে কবে এলো ভোলানাথ, গিরিজায়া তা কি চিনি। তোমার ভোগের হ্রাস হয় পাছে ভিক্ষা মুষ্টি দিলে, দাড়ি দিয়ে তাই মার দিয়ে তুমি দেবতারে খেদাইলে। সে মার রহিল জমা, কে জানে তোমারে লাঞ্ছিতা দেবী করিয়াছে কিনা ক্ষমা। আমাদের শেষ শিল্পী রেবেকা রক্ষিত গাইছেন রবীন্দ্রসঙ্গীত জীবন আমার চলছে যেন। চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে, চলার পথে দিনে রাতে দেখা হবে সবার সাথে, তাদের তারা আমার জানে, জীবন আমার চলছে যেমন তেমনি ভাবে, জীবন আমার পলে পলে এমনি খাবে, দুঃখ সুখের রঙে রঙে রঙিয়ে যাবে, জীবন আমার
আমাদের অনুষ্ঠান এখানেই শেষ হলো। আশা করি সবার ভালো লেগেছে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, মাস্ক ব্যবহার করুন, ঘরে থেকে আমাদের এই অনুষ্ঠান বারবার শুনতে থাকুন। ধন্যবাদ, নমস্কার।